নমস্কার সকলকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে একজন ব্যক্তিকে বৈদ্যুতিক শক থেকে উদ্ধার করা যেতে পারে এবং প্রাথমিক চিকিৎসাও অনুশীলন করব। উদ্দেশ্য, এই ভিডিও সেশনের শেষে আপনি একজন ব্যক্তিকে বৈদ্যুতিক শক থেকে উদ্ধার করতে পারবেন। কৃত্রিম শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন। শেফার পদ্ধতি, সিলভেস্টার পদ্ধতি, হোলগার নিলসন পদ্ধতি, মুখ থেকে মুখ পদ্ধতি, মুখ থেকে নাক পদ্ধতি এবং কার্ডিয়াক অ্যারেস্টের জন্য সিপিআর। বৈদ্যুতিক শক কি? আমরা সবাই জানি যে আধুনিক বিশ্বে বিদ্যুৎ একটি প্রয়োজনীয়তা। বিদ্যুৎ ছাড়া কিছুই করা সম্ভব নয়। এর সাথে বিদ্যুৎ অবশ্যই সঠিক পদ্ধতিতে ব্যবহার করা উচিত, যার মধ্যে রয়েছে ভালো ইনসুলেশন, সঠিক রেঞ্জিং এবং স্পেসিফিকেশন ব্যবহার করা, মানসম্মত পদ্ধতি অনুসরণ করা ইত্যাদি। তা না হলে এটি মানুষের জন্য বিপজ্জনক এবং গুরুতর আঘাতের কারণ হতে পারে, এমনকি মৃত্যুও। সোজা কথায়, যখন একটি বৈদ্যুতিক প্রবাহ মানুষের দেহ স্পর্শ করে বা দেহে প্রবাহিত হয়, এই বৈদ্যুতিক শক মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। লাইভ ইলেকট্রিসিটি থাকলেই ঘটতে পারে। বৈদ্যুতিক শকের প্রবাহ সামান্য থেকে গুরুতর এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বৈদ্যুতিক শক থেকে বিপদ নির্ভর করে কারেন্টের ধরন, ভোল্টেজ কত বেশি, কারেন্ট কিভাবে শরীরে প্রবেশ করেছে, ব্যক্তির স্বাস্থ্য এবং কত তাড়াতাড়ি ব্যক্তিটিকে চিকিৎসা করা হয় তার উপর। মানুষের শরীর কেন বিদ্যুৎ সঞ্চালন করে? আমাদের কোষগুলি বৈদ্যুতিক প্রবাহ পরিচালনার জন্য স্পেশালাইজড। সারা শরীরে এবং মস্তিষ্কে সংকেত পাঠানোর জন্য স্নায়ুতন্ত্রগুলির বিদ্যুৎ প্রয়োজন, যা আমাদের নড়াচড়া, চিন্তা করা এবং অনুভব করা সম্ভব করে তোলে। আমাদের দেহের অভ্যন্তরীণ অর্গান, টিস্যু এবং সার্কুলেটরি সিস্টেমে প্রচুর পরিমাণে লবণাক্ত জল থাকে। জলে চলমান আয়নগুলি এটিকে একটি ন্যায্য আয়নিক বৈদ্যুতিক পরিবাহী করে তোলে। বাইরের ত্বকের শুষ্ক এবং বেশি প্রতিরোধী নিচের স্তরে চলে গেলে আমাদের দেহের অভ্যন্তরের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা 100 ওম সেন্টিমিটার হয়। আমাদের শরীরের কোষগুলিতে অনেক ধরনের আয়ন থাকে, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন ইত্যাদি, যেগুলি বিদ্যুৎ পরিবাহী এবং যা আমাদের শরীরকে ভালো বিদ্যুৎ পরিবাহী করে তোলে। বিদ্যুৎ শক কখন ঘটে? সম্পূর্ণ পাওয়ার সার্কিট বন্ধ না করে ত্রুটিযুক্ত এলাকায় কাজ করা, নিজস্ব প্রতিরক্ষামূলক সরঞ্জাম পিপিই বা সঠিক টুলস এবং ইকুইপমেন্ট ব্যবহার না করা, সঠিকভাবে আর্থ না করা এমন বৈদ্যুতিক সরঞ্জাম স্পর্শ করা, সরাসরি ভিকটিমকে উদ্ধার করা, বজ্রপাতের মধ্যে পড়া। মানুষের ওপর বৈদ্যুতিক শকের প্রভাব নিয়ে আলোচনা করা যাক। এখানে বৈদ্যুতিক শকের কিছু প্রভাব দেওয়া হয়েছে যা কারেন্ট রেটিংগুলোর ওপর নির্ভর করে। 1, 6 থেকে 25 মিলি অ্যাম্পিয়ার বা 0.006 থেকে 0.25 অ্যাম্পিয়ার। মানুষের ওপর প্রভাব: বেদনাদায়ক শক এবং মাংসপেশির নিয়ন্ত্রণ হারাতে পারে। 2, 9 থেকে 30 মিলি অ্যাম্পিয়ার বা 0.009 থেকে 0.030 অ্যাম্পিয়ার। প্রভাব: একটি ফ্রিজিং কারেন্ট সৃষ্টি করতে পারে, যাকে লেটস গো রেঞ্জ বলা হয়, যা আপনাকে সার্কিট থেকে দূরে ছিটকে ফেলে দেয়। 3, 50 থেকে 150 মিলি অ্যাম্পিয়ার বা 0.050 থেকে 0.15 অ্যাম্পিয়ার। অসহ্য ব্যথা, শ্বাসকষ্ট এবং গুরুতর পেশি সংকোচনের কারণ হতে পারে। 4, 1000 থেকে 4300 মিলি অ্যাম্পিয়ার বা 1 থেকে 4.3 অ্যাম্পিয়ার। হৃদয় বন্ধ হতে পারে, নার্ভের ক্ষতি হতে পারে এবং মৃত্যু হতে পারে। 5, 10,000 মিলি অ্যাম্পিয়ার বা 10 অ্যাম্পিয়ার। কার্ডিক অ্যারেস্ট, গুরুতর পোড়া এবং সম্ভবত মৃত্যুর কারণ হতে পারে। একজন ব্যক্তিকে ইলেকট্রিক শক থেকে কিভাবে উদ্ধার করবেন? আপনি যখন কোনো ব্যক্তিকে একটি লাইভ সোর্সের সম্পর্কে আসতে দেখবেন, অর্থাৎ বৈদ্যুতিক শক, নিম্নলিখিত পদক্ষেপগুলি দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব তাকে বৈদ্যুতিক সোর্স থেকে আলাদা করুন। 1, অবিলম্বে মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। আপনি যে সার্কিট বা ডিভাইসে কাজ করছেন তার পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। এর অর্থ সাধারণত আপনার বাড়ির সার্ভিস প্যানেল ব্রেকার বক্সে উপযুক্ত ব্রেকারটি বন্ধ করা।
যদি আপনি একটি কর্ড বা তার ব্যবহার করে ঘরে কোনো কাজ করছেন, তাহলে যন্ত্রটির পাওয়ার কারেন্ট বন্ধ করতে কর্ডটি আনপ্লাগ করুন। সার্কিট ব্রেক না হওয়া পর্যন্ত খালি হাতে ইলেকট্রিক শক লাগা ব্যক্তিকে স্পর্শ করবেন না, তা না হলে আপনারও কারেন্ট লাগতে পারে। 3. লাইভ বৈদ্যুতিক উৎসকে দূরে সরিয়ে দিন। 4. সর্বদা একটি ইনসুলেটর বা অপরিবাহী বস্তু যেমন লম্বা কাঠ, ঝাড়ু, টেলিফোন ডায়েরি ইত্যাদি ব্যবহার করুন। 5. নিশ্চিত করুন যে আপনি শুকনো মাটিতে দাঁড়িয়ে আছেন এবং ব্যক্তিটির থেকে যতটা সম্ভব দূরে আছেন। 6. একবার ব্যক্তিটিকে বৈদ্যুতিক উৎস থেকে আলাদা করা হলে তার শ্বাস এবং নাড়ি পরীক্ষা করুন। 7. যদি ব্যক্তিটি অজ্ঞান হয়ে পড়েন, অবিলম্বে অ্যাম্বুলেন্স ডাকুন। যদি শ্বাসের কোনো লক্ষণ না থাকে, তবে ব্যক্তিটির ওপর কৃত্রিম শ্বাস সিপিআর অনুশীলন করুন। আমরা কিভাবে বৈদ্যুতিক শক এড়াতে পারি? একটি বাক্যাংশ দিয়ে শুরু করা যাক। প্রতিরোধ রোগের চিকিৎসার চেয়ে বেশি ভালো। 1. বৈদ্যুতিক এলাকায় কাজ করার সময় সর্বদা ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পিপিই পরবেন। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম হল গ্লাভস, নিরাপত্তা চশমা এবং জুতো, ইয়ারপ্লাগ বা মাফস, শক্ত টুপি, রেসপিরেটর বা কভারঅল, ভেস্ট এবং ফুল বডি স্যুটের মতো আইটেম অন্তর্ভুক্ত থাকতে পারে। সর্বদা আইএস মানের নিরাপদ কম্পোনেন্ট এবং সরঞ্জাম ব্যবহার করুন, যেমন ফিউজ, সার্কিট ব্রেকার, আর্থ লিকেজ ব্রেকার ইত্যাদি। 3. ভারতীয় বিদ্যুৎ বিধি 1956 যথাযথভাবে অনুসরণ করুন। 4. বিদ্যুৎ আগুনে কখনোই জল ব্যবহার করে নেভাবেন না। বৈদ্যুতিক আগুনে ক্লাস সি টাইপের অগ্নিপ্রশমক ব্যবহার করুন। ক্লাস সি আগুনে প্রবলভাবে সক্রিয় বৈদ্যুতিক সরঞ্জাম জড়িত। ক্লাস সি রেটিংয়ের প্রশমক প্রবলভাবে সক্রিয় বৈদ্যুতিক সরঞ্জাম জড়িত আগুন প্রশমকের জন্য ডিজাইন করা হয়েছে। 5. পাওয়ার সাপ্লাই বন্ধ করার পরেও এটি স্পর্শ করার আগে নিশ্চিত করুন যে নিয়ন টেস্টার বা টেস্ট ল্যাম্পের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না। 6. বাথরুম এলাকায় জিএফসিআই, গ্রাউন্ড ফল্ট এবং কারেন্ট ইন্টারাপ্টার আউটলেট ব্যবহার করুন। জিএফসিআই বৈদ্যুতিক ত্রুটি শনাক্ত করে এবং শক প্রতিরোধ করার জন্য বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ করে দেয়। বৈদ্যুতিক তার জলের সংস্পর্শে আসা বা তার যন্ত্রপাতির ভেতর শর্ট সার্কিট হওয়ার মতো জিনিসপত্রগুলির কারণে ত্রুটিগুলি ঘটতে পারে। বাইরে বা কোনো আর্দ্রতার কাছাকাছি কাজ করার সময় জিএফসিআই সুরক্ষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তবে সর্বদা এটি একটি উপযুক্ত নিরাপত্তা সতর্কতা। 7. ঘন ঘন পৃথিবী প্রতিরোধের পরীক্ষা করে একটি ভালো আর্থিং সিস্টেম নিশ্চিত করুন। 8. বৈদ্যুতিক যন্ত্রপাতি বা ডিভাইস আনপ্লাগ করতে সার্কিট থেকে প্লাগ টানুন, তার নয়। 9. কারেন্ট চালু অবস্থায় থাকাকালীন কর্ডটি আনপ্লাগ করবেন না। আপনি যদি ডিভাইসটি চালু থাকা অবস্থায় আনপ্লাগ করেন, তাহলে বিদ্যুতের প্রবাহ একটি আর্ক সৃষ্টি করতে পারে, যা সোজা ভাষায় আউটলেট থেকে প্লাগের ফাঁকে বিদ্যুৎ ঝাঁপিয়ে পড়া বলা যেতে পারে। এটি সাধারণত ল্যাম্প বা ছোট যন্ত্রপাতিগুলির সাথে করা নিরাপদ, যেগুলিতে চালু বন্ধ সুইচ নেই। তবে বড় যন্ত্রপাতি যেমন ড্রায়ার, রেঞ্জ, এসি ইউনিট, এমনকি বৈদ্যুতিক হিটারগুলো কারেন্ট চালু অবস্থায় সংযোগ বিচ্ছিন্ন বা সংযুক্ত হলে বিপজ্জনক আর্ক তৈরি করতে পারে। 10. ক্ষতিগ্রস্ত এক্সটেনশন পাওয়ার কর্ড ব্যবহার করবেন না। 11. এমন বৈদ্যুতিক প্লাগ কখনোই ব্যবহার করবেন না যার তৃতীয় প্রং সরানো রয়েছে। আগে লাইট বাল্ব বদলাবার আগে পাওয়ার সাপ্লাই বন্ধ করুন। 13. ভেজা হাতে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না, বিশেষ করে স্নানের পরে। যখন আপনি ভেজা হাতে একটি সুইচ স্পর্শ করেন, তখন সুইচের ভেতর জল চলে যাওয়ার এবং সুইচের খোলা ধাতব বৈদ্যুতিক অংশের সংস্পর্শে আসার সম্ভাবনা থাকে। জল বিদ্যুতের একটি ভালো পরিবাহী হওয়ার কারণে অবিলম্বে আপনার হাতের মাধ্যমে আপনার শরীরে কারেন্ট লাগতে পারে। জলের পরিমাণের উপর নির্ভর করে যে শক হালকা হবে না গুরুতর। বৈদ্যুতিক শকের এই সম্ভাবনা এড়াতে ভেজা হাতে একটি বৈদ্যুতিক সুইচ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। 14. আর্দ্রতা এবং জল থেকে যন্ত্রপাতি দূরে রাখুন। 15. ক্যাপাসিটর আছে এমন অ্যাপ্লায়েন্সের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ অ্যাপ্লায়েন্স আনপ্লাগ থাকলেও বা সার্কিট বন্ধ হওয়ার পরেও এটা শক দিতে পারে। ক্যাপাসিটরগুলি ব্যাটারির মতো নিজেরাই বৈদ্যুতিক চার্জ ধরে রাখে। এগুলি প্রায়শই আনপ্লাগ এবং অন্যান্য অ্যাপ্লায়েন্সে পাওয়া যায় যাতে মোটর ব্যবহার হয়, যেমন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ফ্রিজার, গ্যারেজ ডোর ওপেনার এবং মাইক্রোওয়েভ ওভেন। 16. সর্বদা ইনসুলেটেড টুল ব্যবহার করুন।
আপনার অজান্তে যে কোনো সময় টুল স্লিপ বা পড়ে যেতে পারে এবং দুর্ঘটনাজনিত বৈদ্যুতিক সংযোগ তৈরি করতে পারে। এই ধরনের বিপর্যয় প্রতিরোধ করার জন্য ইনসুলেটেড সরঞ্জামগুলিতে ন্যূনতম পরিমাণে উন্মুক্ত ধাতু থাকে। আপনি যদি একটি মই ব্যবহার করে বৈদ্যুতিক তারের কাছাকাছি কাজ করছেন, তাহলে ধাতু বা মেটালের মইয়ের পরিবর্তে একটি নন কন্ডাক্টিভ ফাইবার গ্লাস মই ব্যবহার করুন। 17. কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ওভারলোড করবেন না বা নির্দিষ্ট সীমার মধ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করবেন না। 18. প্রথমবার ব্যবহার করার সময় বৈদ্যুতিক যন্ত্রপাতির মুদ্রিত বিবরণ অবশ্যই দেখে নিন। 19. বজ্রপাতের সময় লোকেদের বাড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেওয়া উচিত এবং নাবিকদের যত তাড়াতাড়ি সম্ভব জল থেকে নেমে যাওয়া উচিত। প্রত্যেকেরই ফোন, কম্পিউটার বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলি বজ্রপাতের বাহক হতে পারে। 20. গাছ কাটা, নর্দমা পরিষ্কার অথবা ছাদ মেরামত করার সময় বৈদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন। 21. কখনোই একটি ডাউন পাওয়ার লাইন স্পর্শ করবেন না। 22. সর্বদা বৈদ্যুতিক বিপদের সিম্বল সম্পর্কে সচেতন হওয়া দরকার। 23. শুধুমাত্র দক্ষ লোকেদেরই ত্রুটি দূর করা উচিত। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি একজন ব্যক্তিকে বৈদ্যুতিক শক থেকে উদ্ধার করতে এবং একজনকে বৈদ্যুতিক শক থেকে রক্ষা করতে সক্ষম হবেন। আপনাকে ধন্যবাদ এবং আপনার দিনটি